নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। আজ গোটা দেশে তৃতীয় দফার ভোট হয়ে গেল। দেশ জুড়ে ৯৩টি লোকসভা আসনের নির্বাচন। এ রাজ্যেও ভোট হয়ে গেল ৪টি আসনে। কিন্তু ভোটের দুপুরে শিরোনামে উঠে এলো এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত এখনই চাকরি যাচ্ছে না ২৫,৭৫৩ জনের। ১৬ জুলাই পর্যন্ত স্কুলে যেতে পারবেন এই শিক্ষকেরা, বেতনও পাবেন। এরপরও রয়েছে অনেক প্রশ্ন, জানিয়ে আলোচনা করব আজকের সোজা সাপটায়। প্রথমেই একবার দেখে নেব যে কি মেন পয়েন্ট আজকে সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী স্থগিতাদেশে রয়েছে। প্রথম, আপাতত বহাল ২৫,৭৫৩ জনের চাকরি। ১৬ জুলাই পর্যন্ত সমস্ত সবার চাকরি বহাল। ১৬ জুলাই পর্যন্ত মিলবে বেতন। অযোগ্য প্রমাণ হলে বেতন ফেরত দিতে হবে। হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। তবে এসএসসির নিয়োগ দুর্নীতি খুঁজতে সিবিআই তদন্ত যেমন চলছে সেটা চলবে। অতিরিক্ত শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে এখনই কোনো গ্রেপ্তার নয়। এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছে যে ১৯,০০০ চাকরি যোগ্য, অর্থাৎ এই ২৫,৭৫৩ জনের মধ্যে এসএসসি আজ জানিয়েছে এদের মধ্যে ১৯,০০০-এর বৈধ প্রার্থী যা চাকরি করছেন, যারা রয়েছেন, যোগ্য প্রার্থী রয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, আমার তোমার কাছে স্পেসিফিক প্রশ্ন আছে। এক, কিসের ভিত্তিতে এই যোগ্য এবং অযোগ্য সেটা নির্ধারণ করা হবে? দেখো, ২০২১ সাল থেকে মামলা জট শুরু হয়েছে এবং শেষমেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায়ে আগে এসএসসি তাদের অবস্থানটা একেবারে নির্দিষ্ট করে দেয়, যেটা আজ বিচারপতি জেবি পারদিওয়ালাও বলেছেন যে এসএসসি যে অবস্থান জানিয়েছে কলকাতা হাইকোর্টে, এই রায়ের বিচারপতি বসাকের রায়ের ২৪০ নম্বর প্যারাগ্রাফে নির্দিষ্টভাবে করে দিয়েছে দুটো ক্যাটাগরি। এক, ওএমআর কারচুপিতে 4টে নিয়োগ প্রক্রিয়া কত চাকরি বেআইনি বা সেটা অযোগ্য, আর র্যাঙ্ক জাম্পে কত অযোগ্য। আর একাধিক মামলার প্রেক্ষিতে এসএসসি এটাও অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে কতজন এখনো পর্যন্ত চাকরি পেয়েছে, সেই সংখ্যাটাও প্রায় ১২১০। কাজেই এসএসসি এটা ঘোষিত অবস্থান কলকাতা হাইকোর্টের কাছে, যেটা সুপ্রিম কোর্টের আজ নজরে পড়েছে। কাজেই এই সংখ্যাটা যদি যোগ করা হয় দেখা যাবে ৫,৫৩৭ জন অযোগ্য। এসএসসি এটাই প্রথম দিন থেকে বলছিল এই অযোগ্যদের অবস্থানটা আমরা জানিয়েছি, বাকিটা তাহলে যোগ্য, তাদের চাকরিটা কেন বাতিল হলো। আজকে আরও জোর গলায় কার্যত এসএসসি অবস্থান স্পষ্ট করে শীর্ষ আদালতে জানালো ১৯,০০০ যোগ্যের চাকরি রয়েছে এই 4টে নিয়োগ প্রক্রিয়ার, এবং অর্থাৎ গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, একাদশ দ্বাদশ, এই 4টে নিয়োগ প্রক্রিয়াতে এই ১৯,০০০। তাহলে কি হিসেবটা মিলছে না? আরও ১,০৫০ বা ১০০ বেশি দরকার, সেটা কোথা থেকে আসবে? এই যে নিয়োগ হয়েছিল তুমি যেমনটা বললে, আমরা যেটা দেখাচ্ছি ২৫,৭৫৩ মোট চাকরি, এর মধ্যে দেখা যাচ্ছে প্যানেলের বাইরে নিয়োগ হয়েছে প্রায় ১,০০০-এর কিছু বেশি,
যার দায়িত্বটা এসএসসি আজ নিতে চায়নি, তারা পরিষ্কারভাবে সেটা মধ্যশিক্ষা পর্ষদের ঘাড়ে ঠেলে দিয়েছে। কাজেই 24,640 ঘোষিত শূন্যপদ, সেখান থেকে এসএসসির যে অবস্থান তাতে 5,537 অযোগ্য চাকরি, এই বিয়োগটা করলে কিন্তু প্রায় 19,000 চাকরি, যেটাকে এসএসসি। অর্ণব আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। অর্ণব আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। সুপ্রিম কোর্টে তবে কি শুধুমাত্র অযোগ্যদের চাকরি যাবে? এই প্রশ্নটারই উত্তর প্রত্যেক চাকরি হারা যেমন চেয়েছেন এই কয়েকদিন ধরে, এবং যারা বঞ্চিত তারাও চাইছিলেন। আজকে সুপ্রিম কোর্টের দীর্ঘ ম্যারাথন শুনানি আমার শুনে যা অভিজ্ঞতা হয়েছে, তাতে প্রধান বিচারপতি 4:06 নাগাদ তিনি ঘোষণা করলেন তিনি এই কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে কোনো রকম স্থগিতাদেশ চাপাবেন না, সুপ্রিম কোর্ট চাপাবে না, শুধুমাত্র নোটিশ জারি করবে এবং জুলাই মাসে মামলা শুনানি হবে। 10 মিনিটের জন্য 3 বিচারপতি উঠে গেলেন এবং 10 মিনিট পরে 4:16-17 নাগাদ এসে সুপ্রিম কোর্টের 3 বিচারপতি বসলেন এবং দেখা গেল প্রধান বিচারপতি চন্দ্রচূড় যা বলে গেলেন, কিন্তু এলেন যখন পুরো সিদ্ধান্তটা উল্টে গেল। অর্থাৎ 3 বিচারপতি 10 মিনিট ধরে যে একটা আলোচনা করেছেন, অর্থাৎ প্রধান বিচারপতি শুধু নয়, 3 বিচারপতি একটা জায়গায় ঐক্যমত হয়েছে 3 জনের মধ্যে যে অযোগ্যদের চাকরি বাতিল হতে পারে, কিন্তু যোগ্য যারা তাদের চাকরি বাতিল করাটা, যাদের 5 বছর 6 বছর চাকরি হয়েছে, এটা এই মুহূর্তে ডাক নয়। কারণ যে ওএমআর এর কথা সিবিআই বলছে, যে এক্স এমপ্লয়ি পঙ্কজ বানসাল নাইসা কমিউনিকেশনের, তিনি যে 65 এভিডেন্স অ্যাক্টে ওএমআর গুলিকে সার্টিফাই করছেন, অর্থাৎ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সেটাকে শংসাপত্র দিচ্ছেন, সেখানে পঙ্কজ বানসালের সই নেই, সেখানে অন্য একজনের সই রয়েছে। কাজে এগুলো সব টেকনিক্যাল বিষয়। আমার কাছে তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। আমি টেকনিক্যাল বিষয়ের দিকে যাচ্ছি না, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। টাকা ফেরত কাদের দিতে হবে? আজকে সুপ্রিম কোর্ট প্রত্যেককে চাকরি 16 জুলাই পর্যন্ত বহাল রাখার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিল যে চাকরি রক্ষা কবচ মেয়াদ বাড়াচ্ছে, শর্ত একটাই, চাকরি যদি অযোগ্য হয়, বেআইনি প্রমাণিত হয় চূড়ান্ত শুনানির পর, তাহলে বেতন ফেরত দিতে হবে। এখানেও একটা টুইস্ট আছে। কলকাতা হাইকোর্ট বলেছিল বেআইনি চাকরি, অযোগ্য চাকরিদের 12% সুদ সহ টাকা ফেরত দিতে হবে। আজকে সুপ্রিম কোর্ট বলল শুধু বেতন ফেরতের কথা। অর্থাৎ এটাও একটা বিষয়। অর্থাৎ বেআইনি চাকরি, যেটা এসএসসি ইতিমধ্যে চিহ্নিত করেছে প্রায় 5,537, সংখ্যাটা আরও বাড়তে পারে হাজারের মতো প্যানেলের বাইরে, এই সংখ্যার চাকরি তাদের বেতন ফেরত দিতে হবে, এটা শর্তে সুপ্রিম কোর্ট আজ নির্দেশে লিখেই দিল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অর্ণব, অনেক ধন্যবাদ তোমাকে পুরো জিনিসটা জানানোর জন্য। 19,000 বৈধ চাকরি, তা বাদে 25,753 জন, সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 5,000 এবং 1,000 প্রায় 7,000-এর কাছাকাছি এসে দাঁড়াবে। এরা যদি অযোগ্য প্রমাণিত হয়, এদের বেতন ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের আজকের যে অন্তর্বর্তী স্থগিতাদেশ, তাতে মোটামুটিভাবে একটা গাইডলাইন সুপ্রিম কোর্ট কিন্তু বেঁধে দিয়েছে। আর এ নিয়েই আজকের আমাদের আলোচনা। আমার সঙ্গে যারা আছেন আমি একবার আলাপ করিয়ে দিই। তৃণমূলের প্রতিনিধি এখনও আসতে পারেননি, তিনি আসছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুমন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক, রয়েছেন সিপিআইএমের পক্ষে সায়নদীপ মিত্র, রয়েছেন কংগ্রেসের পক্ষে চন্দন ঘোষ চৌধুরী এবং রয়েছেন বিজেপির পক্ষে অভ্র সেন। আমি সুমনের কাছে প্রথমেই জানতে চাইব, সুমন, আজকের যে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ বা অন্তর্বর্তী নির্দেশ, তাতে তোমার আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? মাইকটা। হাইকোর্টের রায়ের পরে যেটা সবচেয়ে জরুরি প্রশ্ন ছিল, এবং সেটা একদম যে কোনো জুডিশিয়াল সিস্টেমের বেসিক, সেটা হচ্ছে যে মানে 1,000 জন দোষী ছাড়া পেতে পারে, কিন্তু একজনও যেন নির্দোষ শাস্তি না পায়। ঠিক। অর্থাৎ 25,753 বা ফিগারটা যাই হোক, তাতে যদি 5 জনও নির্দোষ হন, তাহলে যেন তাদের চাকরি না যায়। কিন্তু হাইকোর্টের যে অর্ডার ছিল, কলকাতা হাইকোর্টের যে অর্ডার, তার মধ্যে একটা ব্ল্যাঙ্কেট কভার ছিল। সেটা কখনো কোনো সিস্টেম, কোনো রাষ্ট্র, কোনো সমাজ ব্যবস্থা, ইভেন
মানে যেখান থেকে জাস্টিস শব্দটা এসছে সেই সেই শব্দের মধ্যেও এইটা নেই। ফলে আমার মনে হয় যে সুপ্রিম কোর্টে যখন মামলাটা চলছিল তখন এইটা বাধ্যতামূলক ছিল, এটা হবেই। এখন এটা কখন ঘোষণা হবে সেইটা হচ্ছে বিষয় ছিল। এবার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল, যেটা পলিটিক্যাল ইম্প্যাক্ট, পলিটিক্যাল ইম্প্যাক্টের ফার্স্ট লাইন ছিল যে গোটা ক্যাবিনেটের বিরুদ্ধে, অর্থাৎ যারা যারা সুপার নিউমেরিক্যালের বিরুদ্ধে সুপার নিউমেরিক্যালের নিয়োগে সম্মতি দিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে, তাদের বিরুদ্ধে এফআইআর করা যাবে, প্রয়োজনে তাদের হেফাজতে নেওয়া যাবে। আমরা যদি ধারাবাহিকভাবে সুপ্রিম কোর্ট আজকে যা যা মামলায় বিচার করেছে বা রায় দিচ্ছিল, তবে তো অরবিন্দ কেজরিওয়ালকে যদি কনসিডারেশনে নিই তাহলে দেখব যে এটা কখনো হতে পারে না। এটা কেন হতে পারে না? যে একটা ক্যাবিনেটের সবাই কখনো একই অপরাধের জন্য অভিযুক্ত হতে পারে না। সেটা হলে মানে আমি সবাইকে মনে করাবো, তাহলে যখন ইউপিএ 1 ছিল তখন যে কোল কেলেঙ্কারি বা বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল, তাহলে তো গোটা ক্যাবিনেটকে রেজিগনেশন দিতে হতো, মনমোহন সিংকেও দিতে হতো, হতে পারে নাই কখনো। সো আমরা বোধহয় ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ ক্যাবিনেটের বেসিক রুলসগুলোকে ভুলে গিয়ে আলোচনা করছিলাম। বাট থ্যাঙ্কফুলি চন্দ্রচূড় আর নেতৃত্বে, মাননীয় বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে আজকে যে রায়, সেটা কিছু পরিষ্কার দিক আছে। দেখুন, যে অযোগ্য তাকে তো শাস্তি পেতে, যে অযোগ্য তাকে তো শাস্তি পেতেই হবে, কিন্তু যে যোগ্য সে কেন মানে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়াবে? সংবিধানে রয়েছে একজন মানে কোনোভাবে নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায়। আমার মনে হয় যে জাস্টিনিয়ান যখন প্রথম রোমান কোড অফ জাস্টিসকে লিপিবদ্ধ করছিলেন, রোমানে যে কথাটা লিখেছিলেন সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজনও নির্দোষ যেন শাস্তি না পায়। আজকে ফাইনালি সুপ্রিম কোর্ট সেইটা বলেছে। চন্দন রায়চৌধুরী, কংগ্রেসের আজকের ঘটনার পর কংগ্রেসের স্ট্যান্ড কি? বিশ্বদা, একটা কথা থেকে আমি শুরু করতে পারি, যেটা আজকে আমি বারবার যে প্রসঙ্গটা আমরা বলি, এটা তো অবশ্যই যে সত্য তো সত্যই থাকবে। ইনফ্যাক্ট যারা যোগ্য তাদের যোগ্যতার মর্যাদা তারা পাক, এটা সব রাজনৈতিক দল চাইবে, সাধারণ মানুষ চাইবে। কিন্তু একটা এক্সোডাস দুর্নীতি যে প্রসঙ্গটা সামনে আসছে, এই এত বড় প্রশ্নটা কেন? অর্থাৎ যে জাস্টিস সিস্টেম কলকাতায়, যে জাস্টিস সিস্টেম দিল্লি, এই দুটোর মধ্যে একটা তারতম্য দিক হলো যে জাস্টিস স্থগিত করলেন, কলকাতার নির্দেশ এরা স্থগিত করলেন, এবং আপাতত 16 তারিখ জুলাই মাস পর্যন্ত এরা এই স্থগিতাদেশের মধ্যে থাকবেন। কিন্তু প্রশ্নটা যে এতে কোনো অবস্থাতেই প্রমাণিত হয় না যে দুর্নীতির ব্যাপকতা যেটা তৈরি হয়েছে পশ্চিমবাংলায় এই নিয়োগের ক্ষেত্রে, এবং অবস্থানগতভাবে একটা প্রাতিষ্ঠানিকভাবে এসএসসির মতো অর্গানাইজেশন যে কালিবালিপ্ত হয়েছেন তাদের অবস্থান থেকে বারবার প্রমাণিত হয়েছে। আমাদের প্রশ্নটা হচ্ছে অযোগ্য প্রার্থীকে বার করুন, এবং খুব স্বাভাবিক অর্থে যে ব্যাপক রকম 16 থেকে আজ পর্যন্ত প্রায় 8 বছর শিক্ষক, যেসব অযোগ্য শিক্ষকরা একটা প্রজন্মকে নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা না হবে, এটা তো একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো সামনে আছে। অর্থাৎ আমি জাস্টিস সিস্টেমের উল্টো দিকটাকেও আমাকে দেখতে হবে, যে সমাজের যে আধারে সমাজের যে অ্যাপ্লিকেশনগুলো করার, অর্থাৎ মোরাল সিস্টেমকে অ্যাপ্লিকেশন আমরা যেটা করি, তাতে ব্যাহত হয়েছে। সুতরাং আমরা বারবার এটা বলবো যে এই অবশ্যই যোগ্যরা তাদের পদ ফিরে পান, কিন্তু বুঝতে হবে অবশ্যই যে আজকে এখানে শেষ করছি বিশ্বদা, আজকে যে অবস্থার মধ্যে পড়লো অন্তত পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা, তার যে ব্যাপক কোয়েশ্চেনটা উঠলো, সেই কোয়েশ্চেন কিন্তু আনসারেবল বাই স্টেট গভর্নমেন্ট। সায়নদীপ, আজকের যে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ বা নির্দেশ, তাতে আপনারা কিছুটা হলেও অস্বস্তিতে পড়লেন নাকি? অস্বস্তিতে পড়লাম কিনা আমি জানি না। যোগ্য চাকরি প্রার্থীদের অনিশ্চয়তায় ফেলে কিছু চোরেরা স্বস্তি পেল আপাতত, তবে জেলের ভাত খেতেই হবে, এটার কোনো অন্যতা হওয়ার সুযোগ নেই। কারণ সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে এটা সিস্টেমেটিক ফ্রড, এবং এটা একটা প্রসিডিউরাল স্টে, ইন্টারিম অর্ডার। আমার কথা হলো যে আমরা প্রথম থেকেই বলছি 3টে কথা। 2016 সাল থেকেই টানাপোড়েনটা চলছে। যারা চাকরি বিক্রি করেছে তাদের ঘাড় ধরে জেলে পাঠাও, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরিতে বহাল থাকুক, আর অযোগ্যরা যারা এই টাকা দিয়ে চাকরি পেতে বাধ্য হয়েছে, তারা এই যাদেরকে টাকা দিয়েছে তাদের নাম প্রকাশ করুক, কিভাবে সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। একদম। আমি এই জায়গাটা দুটো পয়েন্টার, যে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তৃণমূলে নয় চোর আর ভদ্রলোক বাছাই করা যায় না, কিন্তু এসএসসি যোগ্য অযোগ্য বাছাই করতে কি অসুবিধা? সুপ্রিম কোর্ট অব্দি যেতে হতো না। হাইকোর্টই বলেছিল
যে আপনারা স্বচ্ছদের তালিকা প্রকাশ করুন, তখন বলেছিল যে আমাদের কাছে কোনো ডেটা নেই, আমরা কি করে তালিকা দেব। এমনকি হাইকোর্ট প্রত্যেক চাকরি প্রার্থীকে নোটিশ দিয়ে এটা বলেছিল যে এই ব্যাপারটা কিন্তু বিচারাধীন বিষয়, আপনাদের যদি কিছু বক্তব্য থাকে আপনারা কোর্টে এসে জানাতে পারেন। তখন যোগ্য প্রার্থীদের প্রোটেকশন দেওয়ার সুযোগ ছিল এসএসসির, সেটা না করে মমতা ব্যানার্জির নির্দেশে যারা চাকরি বিক্রি করলো তাদের প্রতি কমিটমেন্ট দেখাতে গিয়ে এই যোগ্য চাকরি প্রার্থীদের অনিশ্চয়তায় ফেলে দিল। যোগ্যরা চাকরি পাবে, চোরেরা জেলে যাবে। শান্তনু, আমার কাছে